আজ থেকে অসহযোগের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভে মানুষের ঢল, রাতে বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ অব্যাহত। বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আন্দোলনকারীদের সাথে বসতে চান সরকার প্রধান, আটককৃতদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী, গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ সেনাপ্রধানের। চট্টগ্রামে মেয়র, শিক্ষামন্ত্রী ছাড়াও বিএনপির 4 নেতার বাড়ি ভাঙচুর, আগুন। রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুরে কয়েকটি আবাসিক ভবন ও রেস্টুরেন্টে ইট পাটকেল নিক্ষেপ। মহানগরীর ওয়ার্ড পর্যায়ে আজ অবস্থান নেবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য ফখরুলের। 2 ঘণ্টা বাড়ল কারফিউ শিথিলের সময়। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে স্বাভাবিক কার্যক্রম। নিরাপদ আশ্রয়ের খোঁজে ফেনীর 2 উপজেলার লক্ষাধিক মানুষ। আঞ্চলিক সড়কে বন্ধ যান চলাচল। পানি না কমলে বাঁধ সংস্কার সম্ভব নয়, বলছে পানি উন্নয়ন বোর্ড। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী, অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হয় শহীদ মিনারে। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সী মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? আন্দোলনটাকেই নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আলো চালাবেন, চালান। লাখো আবু সাঈদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেয়েছি। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে, সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা না, এটা ওনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। অনুশোচনার থেকে এসেছি। গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে, কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি, আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে। সেটা সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক ৪৯ আর সহ সমন্বয়ক ১০৯ জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে। অসহযোগ যেমন চলবে, আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান, কোনো সংঘাত চান না। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের। গণভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। এ সময় প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 8টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় হয়। সভা চলে 2.5 ঘন্টার মতো। এতে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষ সব মিলিয়ে প্রায় 250 শিক্ষক মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সঙ্গে বসার আহ্বান জানান তিনি।
আমরা যেভাবে উন্নয়ন করে মানুষের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি এবং যেখানে ৭৫ সালে জাতির পিতা যখন শাহাদাত বরণ করেন তিনি তো মাত্র ৩ বছর ৭ মাস সময় পেয়েছিলেন। এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেও তিনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সার্বিক যেটা প্রয়োজন সমস্ত কিছু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সব কিছু ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। এ সময় তিনি চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সকল সেনানিবাস হতে সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন। চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনের প্রথম দফায় হামলা হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় ৪ নেতার বাসস্থানেও ভাঙচুর অগ্নিসংযোগ করে হামলাকারীরা। মেয়রের বাড়ি ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে গুলিতে নিহত এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ১৬ শহর চশমা হিলে প্রথমে হামলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে। বাড়ির ভেতর বাহির ছাড়াও ভাঙচুর করা হয় ২টি গাড়ি, একটিতে দেয়া হয় আগুন। কয়েক মিনিট ধরে ভাঙচুরের পর সরে যায় হামলাকারীরা। এ ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে। সেখানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার হয়। এই দুই ঘটনার কিছু সময় যেতে না যেতেই হামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাড়িতে। সেখানেও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এর আগে ওয়ার্ড সিমেট্রি এলাকায় নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, পাঁচলাইশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও চট্টেশ্বরী এলাকায় কেন্দ্রীয় নেতা মীর নাসির উদ্দিনের বাসায় হামলা চালানো হয়। এ সময় নেতারা কেউ বাড়িতে ছিলেন না। আমিন বাবু, যমুনা নিউজ। রাজধানীর ২টি স্থানে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টার দিকে অর্ধ শতাধিক দুর্বৃত্ত সায়েন্স ল্যাবরেটরি এলাকার লাটিমি মার্কেট ও আবাসিক ভবনে হামলা চালায়। এ সময় আশপাশের কয়েকটি ভবনের নিচ তলায় হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হয়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে রাতে মিরপুর ১ এলাকায় ঢাকা মহানগর বিএনপি নেতা আমিনুল হকের পারিবারিক রেস্তোরাঁ নিউ ক্যাফে ধানসিঁড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। রুমিন ফারহানা জানান, এমন হামলার ঘটনায় তিনি ভীত নন। ছাত্র আন্দোলনের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। প্রায় ৫০-৬০ জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে, বলেছে তুই নিচে নেমে আয়। পরে দেখলাম যে আমাদের তালা ভাঙার চেষ্টা করেছে, নিচে লোহার গেটের তালা, 2টো তালা বারবার ভাঙার চেষ্টা করেছে, ভাঙে নাই, বড় বড় ইটের টুকরা মেরেছে ভেতরে। ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে শনিবার কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালে মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় তারা। এ সময় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। গানে গানে চলে প্রতিবাদ। এদিকে সদর রোড থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোড ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন সাংস্কৃতিক কর্মীরা। সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন গণসঙ্গীত ও সঙ্গীত পরিবেশন করেন তারা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা যোগ দেন তাদের সাথে। তারাও শিল্পীদের সাথে সুর মিলিয়ে সমস্বরে গাইতে থাকেন সঙ্গীত। রাত ৮টায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন সংস্কৃতি কর্মী, শিক্ষার্থী ও জনতা। এক দফা দাবিতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পটুয়াখালীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। শনিবার বিকেল 6:45টার দিকে শহরের ঝাউবাগান এলাকা থেকে খণ্ড খণ্ডভাবে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিছিল সমাবেশের পুরনো ভিডিও ছড়িয়ে দেয় একটি পক্ষ। দাবি করা হয় ঢাকার রাজপথ দখলের। সেই সাথে ছড়ানো হয় নানা গুজব। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়নি এমন কোনো চিত্র। আরও জানাচ্ছে সহকর্মী ফয়সাল মাহমুদ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানটায় এসেছি। পুরো প্রাঙ্গণটি বলা যায় যে পুরোপুরি একদম খালি, কোথাও কিন্তু একজন মানুষকেও আমরা দেখতে পাচ্ছি না। পুরোপুরি বলা যায় যে গভীর রাতের যে নিস্তব্ধ নিরাপত্তা সেটি কিন্তু পুরোপুরি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। যে জমায়েতের কথা বলা হচ্ছে বিভিন্ন ফেসবুকে, কিন্তু সেরকম কোনো কিছুই আমরা দেখছি না। আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট, কোথাও কিন্তু কোনো মানুষ নেই। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু ভাস্কর্যটি রয়েছে, আমরা ঠিক এটির সামনে রয়েছি। কিছুক্ষণ আগেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকাটি ঘুরে এসেছি এবং সেখানেও আমরা দেখেছি তেমন লোক সমাগম নেই বললেই চলে একেবারে। যেটি মধ্যরাত এই সময়ে আমরা দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ শাহবাগ এবং নীলক্ষেত সহ যেই জায়গাগুলো আছে গুরুত্বপূর্ণ, সেই জায়গায় পুরোপুরি শুনশান নীরবতা। বলা যায় যে একেবারে এলাকাটি জনশূন্য হয়ে আছে। যদিও আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল যে সমাবেশটি হয়েছিল সেটির কারণে বলা যায় যে পুরো এলাকাটি কানায় কানায় মানুষে পূর্ণ ছিল। সে জায়গায় কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে পুরো এলাকাটি ফাঁকা হতে শুরু করেছে এবং এক পর্যায়ে কিন্তু বলা যায় যে আমরা রাত 12টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছি এবং এখানে আমরা মোটামুটি বড় কিংবা ছোট তেমন কোনো আমরা জমায়েতই কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখের সামনে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখছি যে অনেকেই ফেসবুকে বিভিন্ন পোস্ট থেকে, বিভিন্ন আইডি থেকে, পেজ থেকে অনেকে দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে। মধ্যরাতেও সেখানে অনেক বড় জমায়েত হচ্ছে, অনেকেই অনেকভাবে আসলে তারা বলছেন। তবে আমরা এসে এখন পর্যন্ত তেমন কোনো দলেরই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত দেখিনি বলা যায়। যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ খুলছে না প্রাথমিক বিদ্যালয়। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে 31 জুলাই এ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয় দেশের 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তার বিবেচনা করে আমরা যে তথ্য পেয়েছি বা অবজার্ভ করছি, সে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে এই মুহূর্তে না করলে আমরা আপাতত বন্ধই থাকবে, শ্রেণী কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কারফিউ শিথিলের সময় আগের চেয়ে আরও 2 ঘন্টা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী রবিবার থেকে ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এ সময় নিজের পদত্যাগ দাবি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন তা মেনে নেব। সরকার পতনের এক দফা দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত আন্দোলনকারীদের বিভ্রান্ত করছে।
সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। এর মধ্যেই অসহযোগ আন্দোলন সহ সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্ধ্যায় সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে কারফিউ আরও 2 ঘণ্টা শিথিলের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা 7টা ছিল আগে, সেটাকে 6টা করা হলো এবং 8টা ছিল সেটাকে 9টা করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত 134 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। অন্য শিক্ষার্থীরাও জামিন পাবেন, তবে সরাসরি হত্যা ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবেন না। এ সময় সরকার পতনে আন্দোলনকারীদের এক দফা দাবি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। জানান, দাবি মেনে নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। নিজের পদত্যাগ দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ যুবলীগের হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ মার খেলে বসে থাকবে না, পুলিশও আঘাত পেলে সেলফ ডিফেন্স করবে। এ সময় তিনি দাবি করেন, আন্দোলনে কয়েকজন কিশোর নিহত হয়েছে, শিশু নয়। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রোববার রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে আওয়ামী লীগ। সাম্প্রতিক পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্দেশনা জানতে সকাল থেকেই সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের নেতারাও এসেছেন দলীয় কার্যালয়ে। দুপুরে দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে ওঠে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের কাছে চলে গেছে। এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দেবে না। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয়, এমনটাই বিশ্বাস করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। ইউনিসেফের পক্ষ থেকে যে 32 শিশু মৃত্যুর তথ্য দেয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ যে কোনো আলোচনার জন্য প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তিনি আলোচনা করতে হবে, তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এখন আর কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে বিএনপি।
কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। ছাত্রদের আন্দোলন ঘিরে দেশ জুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ছাত্রদের যৌক্তিক আন্দোলনের নেতা কর্মীদের পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাংগঠনিক কোনো তৎপরতা নেই বিএনপির। শুরু থেকে এমন অবস্থানের কথাই জানিয়ে আসছিল দলটি। শনিবার দুপুরে বিএনপি মহাসচিব জানান, এখন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকবে তার দল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন, এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। মির্জা ফখরুলের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণ তৈরি হয়েছে, রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। জানান, বৃথা যাবে না তরুণদের এই আন্দোলন। তরুণরা এবার জেগে উঠেছে, এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। শনিবার দুপুরে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাস্তার অবস্থা, গণপরিবহন চলাচল, কর্মজীবী মানুষের পদচারণা সব মিলিয়ে রাজধানীর সকালের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। দর্শক, আছে এখন কারওয়ান বাজার এলাকায়। এখানকার চিত্রের কথা যদি বলি, যে গণপরিবহন চলছে, সেই সাথে আছে মানুষের চলাচল। তবে এখনো যেহেতু বেলা বাড়েনি, তাই চলাচল সীমিত। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বিভিন্ন রুটের গণপরিবহন বাসগুলো কিন্তু চলছে, সেখানে যাত্রীও আছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলল যে তাদের অফিস খোলা, বেসরকারি সরকারি সব অফিস আজকে খোলা আছে। তাই বাস মালিক যারা আছে তারা কিন্তু বলেছে যে তারা গাড়ি চালাচ্ছেন। এবং সেই সাথে এখনো যেহেতু পুরোদমে কিন্তু দিনের কার্যক্রম শুরু হয়নি, তাই এখনো অনেকটাই কিন্তু ফাঁকা এই শহর। আমরা একটু কথা বলার চেষ্টা করি যারা বের হয়েছেন তাদের সাথে, যে আপনারা কোথায় যাবেন। আজকে তো শিক্ষার্থীদের আন্দোলন আছে, আপনি জানেন কি না? জি জানি, আমি যাচ্ছি, আমার অফিস হচ্ছে মহাখালী, আমি মহাখালীতে যাচ্ছি। অফিস খোলা আছে? হ্যাঁ, অফিস খোলা আছে, আমি অফিস করার জন্য যাচ্ছি, এর জন্য সকাল সকাল রওনা দিচ্ছি। বাস তো আছে? না, বাস নাই। বাস পাচ্ছেন না? না, বাস পাচ্ছি না। কিভাবে যাবেন তাহলে? আমি সিএনজি যাবো। শ্যামলের থেকে খালি টানতে জায়গায়। দর্শক, শুনছিলেন যে আসলে মানুষের চলাচল খুবই কম এবং সরকারি বেসরকারি অফিস খোলা, মানুষজন যাচ্ছে অফিসে। যেহেতু গণপরিবহনের সংখ্যাও কম, মানুষজন যাচ্ছে অফিসে। আমরা একটা গণপরিবহনের যাত্রী যারা গণপরিবহনে আছেন, চলাচল করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু গাড়ির ভেতরের চিত্র দেখাই। যারা আছেন, যারা বের হয়েছেন, তারা কিন্তু বলছেন যে একটা আতঙ্ক কাজ করছে এবং সেই আতঙ্কটা দূর করতে পারে সব পক্ষের সমঝোতা বলি, বা তারাই বলছেন, যারা সাধারণ মানুষ আছেন তারা বলছেন যে অচিরেই আলোচনার টেবিলে বসে দেশের এই পরিস্থিতিকে শান্তিপূর্ণ একটা জায়গায় নিয়ে আসতে হবে। এমন অস্থির সময় আর মানুষজন দেখতে চাইছেন না। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যা বিগত বছরগুলোকেও ছাড়িয়ে গেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ। বাসিন্দারা খাবার আর বাসস্থান সংকটে বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছে অন্যত্র। পানি উন্নয়ন বোর্ড বলছে, এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। বানের পানি কেড়ে নিয়েছে আশ্রয়স্থল, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম দুর্যোগ কবলিত, চরম ভোগান্তিতে বাসিন্দারা।
আমাদের এখন থাকার মতন কোনো পরিস্থিতি নাই। আমরা খামার টামার আসলে এগুলো নষ্ট হয়ে গেছে। এভাবে পানি আর কোনো দেখিনি আমরা 2-10 বছরে। যে বন্যা হয়েছে এই বন্যা তার 20 দিনে পানি যাইতো না, আমরা দেশের বাড়ি যেতেছি। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বাড়িঘর ও আমনের বীজতলা। খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। বড় বিষয় এবারে কি হয় উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। খাবার পেয়েছেন? না, এখনো পাইনি। আমরা বাড়ির থেকে শুকনো খাবার আনতে যাচ্ছি, পানি উঠে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, এই মুহূর্তে সংস্কার সম্ভব নয়। পানি কমলে শুরু হবে কাজ। অস্বাভাবিক পানি, যে পানি আমাদের আসলে নদীগুলো কন্ট্রোল করা সম্ভব না। বন্যা পরবর্তী শেষ হয়ে গেলে আমরা দ্রুত যে মেরামত করে দেব। ভারী বৃষ্টি আর ঢলে কদিন ধরে বাড়ছিল পানি। শনিবার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্য সুমন খনামিকে। সংঘাতের জেরে শুক্রবার তার মৃত্যু হয় খুলনায়। গতকাল গ্রামের বাড়ি বাগেরহাটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় সুমনকে। চলমান আন্দোলন ও সহিংসতার জেরে শুক্রবার খুলনায় মারা যান পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি। শনিবার নিজ বাড়ি বাগেরহাটের কচুয়ায় নেওয়া হয় তার মরদেহ। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ উপস্থিত হন শেষকৃত্য অনুষ্ঠানে। রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ির উঠানে সমাহিত করা হয় সুমনকে। খাইতে বসবে তখনই ফোন আসছে যে এখনই যা আসা লাগবে, তখন মিছিল চলে, তখন মামা চলে গেছে, ভাতও খাইতে পারেনি। আমি চাই আমার ভাই হত্যার বিচার চাই। বাংলাদেশে এরকম বর্বরতা আর কার উপর যত না হয়। জীবন দিয়ে দেশের জন্য প্রমাণ করে গেল সে একজন দেশপ্রেমিক। বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আবারও রক্ষার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। বাবা বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামি স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে খুলনা মহানগরীতে ভাড়া থাকতেন সুমন। আমিন বাবু, যমুনা নিউজ। নওগাঁর এক অজপাড়া গাঁ থেকে টঙ্গী সরকারি কলেজে পড়তে গিয়েছিল শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর। কোটা আন্দোলনের মিছিলে গিয়ে প্রাণ হারান। আদরের সন্তান হারানোর পর কান্না থামছে না বাবা মায়ের, ব্যথিত গ্রামবাসী। ঘটনার সঠিক বিচার দাবি তাদের। আমার ভাগনার বুকে তার পিঠকে ঝাঁঝরা করে দাও। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না শেখ ফাহমিনের স্বজনদের কান্না। নওগাঁর আত্রাই উপজেলার তালাটিয়া গ্রামের বাসিন্দা শেখ জাফরের ছেলে ফাহমিন। 3 ভাইয়ের মধ্যে ছিল সবার ছোট। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। যে পরিস্থিতি উদ্ভব হয়েছে বা চলছে এর অবসান চাই, আর আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই। আমার আর বলার কিছু নেই। আমার সন্তান দেশের প্রত্যেকটা জনগণের জন্য লড়তে গেছে, প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার আদায়ের জন্য গেছে। টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিন গেল 18 জুলাই দুপুরে সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সহপাঠীরা মরদেহ হাসপাতালে নেওয়ার পর পরিবারে খবর দেয়। ছেলেটা ছিল খুব সৎ সাহসী, নির্ভীক। বলছি যে আমি মরেও যদি আমি সৎ কথা বলবো। সে ভালো একটা স্টুডেন্ট ছিল, তার চাওয়া পাওয়াটা পূর্ণ হলো না। সে ভালো স্টুডেন্ট, টিচারদের সুনাম অর্জনকারী সে একজন ছাত্র। স্বপ্নবাজ ছিল ফাহমিন, অকালেই ঝরে গেল সব। তার মৃত্যুতে ব্যথিত গ্রামবাসী। ও নিজের থেকেই উদ্বুদ্ধ হয় এবং এই সংস্কারমূলক যেই আন্দোলন চলে সেই জায়গাতেই সে বেরিয়ে পড়ে। আমার ভাইয়ের পিঠ পুরো জালের মতো হয়ে গেছে, লাংস ফেটে গেছে, কলিজা ফেটে গেছে, আমার ভাইয়ের বুক একপাশে ফুলে গেছে রক্তচাপে। এক সময় উনি ভবিষ্যতে বহু কিছু করতে পারো, আমার এই ছেলেদের নয়, এই ছেলের প্রতিকার হওয়া দরকার। 19 জুলাই মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমার সন্তান শহীদ, আমার সন্তান দেশের জন্য লড়েছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ভাঙ্গায় একটি মাত্র ব্রিজ বদলে দিতে পারে 4 ইউনিয়নের 20,000 মানুষের ভাগ্য। ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলটিতে সড়ক যোগাযোগ না থাকায় চিকিৎসা, আইনি সেবা এমনকি ফায়ার সার্ভিসের সুবিধা পেতেও হয় ভোগান্তি বাসিন্দাদের। তবে সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।
প্রায় 20,000 মানুষের বসবাস এই চরে। ফরিদপুরের ভাঙা ও সদরপুর উপজেলার 4টি ইউনিয়ন চরের সীমানাভুক্ত। যে কোনো কাজে যাওয়া আসা করতে হয় ভাঙা সদরে। যোগাযোগের উপায় কেবল নৌপথ। দরগাবাজার ঘাট থেকে পারাপারের একমাত্র ব্যবস্থা নৌকা বা ট্রলার। সন্ধ্যার পর তাও বন্ধ থাকে। এতে বড় একটা সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে চরটি। কত সময় 3টা বাজে আমরা পিরাপিডে আসি, লেট হয়ে যায়। এরপরে থাকে ট্রলার, 1 ঘন্টা পরে আসি ট্রলার। নদীর উপর যাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। ডাক্তার কাছে যাইতে অসুবিধা হয়। এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। সড়ক পথে যোগাযোগ না থাকায় চরে চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। খেওয়াঘাট থাকে রাত 8টা পর্যন্ত, সারা রাত চলে না। আর তাছাড়া অনেক বসতি আছে এখানে, 700-800 বাড়িঘর আছে। ওই পারে যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় তখন পুলিশ পালিশ যাওয়ার কোনো উপায় নাই ট্রলার ছাড়া। আগুন যদিও লাগে ফায়ার সার্ভিস যাইতে খুব কষ্ট, দূরত্ব। আমাকে যেমন বাঙ্গার থানা মনে করেন যে আমাকে পার উপার পড়ে গেছি। বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে হয়েছে। সবাই যদি এর সহযোগিতা করে তাহলে আমরা এখানে একটা ব্রিজ পেতে পারি। শিগগিরই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। মাননীয় এলজিআরডি মন্ত্রী ওনার কাছে একটা ডিও লেটার দিয়েছে এবং উনি এটাকে উপরে লিখে দিয়েছেন সমীক্ষা করার জন্য। আসলে ব্রিজটা তো ছোট না, প্রায় 450 মিটার। আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। একটি ব্রিজ হলেই ভাঙা ও সদরপুর উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে চরটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দিনাজপুরে চলছে আমন আবাদের তোড়জোড়। তবে বৃষ্টি কম থাকায় চাষের উপযুক্ত জমি তৈরিতে বিপাকে কৃষক। চারা নষ্ট হচ্ছে, সেচ, চারা আর কীটনাশক কিনতে বাড়ছে কৃষকের খরচ। সব মিলে চলতি মৌসুমে আমন আবাদে সংকট তৈরি হয়েছে। আমন আবাদে প্রস্তুত দিনাজপুরের কৃষক। তবে অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি কম থাকায় শুকিয়ে গেছে ক্ষেত। এতেই কৃষকের কপালে চিন্তার ভাঁজ। জমি চারা রোপণের উপযোগী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষক। তবে পানির স্বল্পতায় বেড়েছে পোকার আক্রমণও। এতে খরচ বেড়েছে কৃষকের। সুযোগ নিচ্ছে কীটনাশক ব্যবসায়ীরা, এমন অভিযোগও আছে। বৃষ্টি নাই, তারপরে সেচ দিতে পারি না। সেচ দিচ্ছে যে একদিন পরে আবার যেই কাজ সেই হয়ে গেল, জমি ফাটে টাটে শেষ। কিন্তু আবার এবার খুব একটা ভালো করতে পারবো মনে হয় না। বৃষ্টি হয়ে না, নাই বৃষ্টি নাই। এই যে মনে করেন মেশিন চালু করতে গেলে মনে করেন তেলের দাম বেশি, হ্যাঁ, পাইটের দাম বেশি। কিছু মরে যাবে তো, তেলের খরচার দাম বেশি। 4 লিটার 5 লিটার তেল লাগেছে, জমি ফাটিয়ে গেছে। কি করবো আমরা? হাল বাহাতে লাগছে, একদিন আমাদের 2200-2300 টাকা হাল বাহাতে লাগে। 2-3 বার এই সেলো মেশিন দিয়ে আবার পানি দিতে হচ্ছে ও মানে চেহারা রাখার জন্য। অনাবৃষ্টির কারণে জেলায় 32,305টি সেচ যন্ত্র চালু রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আশা এতে খরচ কিছুটা বাড়লেও উৎপাদন ভালো হবে, ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষক। মাঠ পর্যায়ে আমাদের এসএওদের পরামর্শ দেওয়া আছে, তারা যাতে কৃষকদের সাথে থেকে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে আমন মৌসুমের রূপা আমন। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 কৃষি বছরে জেলায় 2,60,850 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত 30 জুলাই পর্যন্ত লক্ষ্যমাত্রার 51% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।